কোষাগার খালি, তাই অর্থ পাচারকারীদেরকে ছাড় দিচ্ছে হাসিনা। জানাবো হাসিনার সুষ্ঠু নির্বাচনের মুখোশ খুলল টিআইবি। এবং সর্বশেষ জানাবো অবশেষে ডলার সংকটে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোষাগার খালি, তাই অর্থ পাচারকারীদেরকে ছাড় দিচ্ছে হাসিনা। দেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশ থেকে পাচার হয়ে যাওয়া লাখ লাখ কোটি টাকাকে বৈধতা দিয়েছে। অবৈধ অর্থ পাচারকারীরা যদি টাকা ফিরিয়ে আনে তাহলে তাদেরকে আইনি সুরক্ষা দেবে হাসিনা। অর্থাৎ অর্থ পাচারকারীরা এখন থেকে নির্দোষ। 7% করের বিনিময়ে শেখ হাসিনা তাদের পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এই ঘোষণা দেওয়ার পর থেকেই সারা দেশে একটা সমালোচনার ঝড় ওঠে। অর্থনীতিবিদরা এই বিষয়ে জোর আপত্তি তুলেছেন। সবাই বলছেন সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক। সরকারের এই সিদ্ধান্তের কারণে অর্থ পাচারকারীরা আরও উৎসাহিত হবে। অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা কারো কথাই পাত্তা দিচ্ছে না, বরং তাদের এই অনৈতিক সিদ্ধান্তের পেছনে তারা খোঁড়া যুক্তি দিচ্ছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিলেন কেন? আইন লঙ্ঘন করে তিনি অবৈধকে বৈধতা দিচ্ছেন কেন? পাচার হওয়া অর্থ ফেরত আনা তাদের দায়িত্ব, অর্থ পাচারকারীদেরকেও খুঁজে বের করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার সেটা না করে 7% করের বিনিময়ে তাদেরকে ছাড় দিচ্ছে কেন? এর পেছনে রহস্য কি? অ্যানালাইসিস বিডিতে একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে এসব প্রশ্নের উত্তর পরিষ্কার। দেখা গেছে রাষ্ট্রীয় কোষাগারে টাকা নেই, লুটপাট দুর্নীতি করে সরকার সব টাকা বিদেশে পাচার করেছে। এখন টাকার জন্য ধীরে ধীরে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে সরকার ঘোষণা দিয়েছে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে, সকল পর্যায়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করেছে। এসবের পেছনে কারণ একটাই, আর সেটা হলো শেখ হাসিনার কোষাগারে এখন আর টাকা নাই। একাধিক সূত্রে জানা গেছে খুব অল্প দিনের মধ্যে ডলার ক্রাইসিস বড় আকার ধারণ করতে পারে। রেমিটেন্স ও রপ্তানি আয় দুটিই কমছে, এর মধ্যে বাড়ছে আমদানি দায়। যে পরিমাণ ডলার রিজার্ভ আছে তা দিয়ে আর বেশি দিন চালানো সম্ভব হবে না। এই জন্য শেখ হাসিনা এখন কোনো উপায় না দেখে দলের যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের কিছু টাকা ফেরত আনতে উদ্যোগ নিয়েছে। আর তাদেরকে বৈধতা দিতেই শেখ হাসিনা 7% করের কথা বলছে। তবে অর্থনীতিবিদরা বলছেন সরকারের এই উদ্যোগ কোনো কাজে আসবে না। যারা বিদেশে টাকা পাচার করেছে তারা কখনো আর সেই টাকা ফেরত আনবেন না। তারা জানে টাকা ফেরত আনলে নিশ্চিত তাদেরকে ধরা খেতে হবে। তারা আরও বলছেন শেখ হাসিনা এখন যতই চেষ্টা করুক না কেন দেশের অর্থনীতিকে আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। সামনে যদি রেমিটেন্স ও রপ্তানি আয় না বাড়ে তাহলে পরিস্থিতি খুব শিগগিরই ভয়াবহ আকার ধারণ করবে। হাসিনার সুষ্ঠু নির্বাচনের মুখোশ খুলল টিআইবি। গত 7 জানুয়ারি বাংলাদেশে এক নজিরবিহীন ভোট ডাকাতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধায় সাধারণ মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রের ধারে কাছেও যেতে পারেনি। সরকারের অনুগত নির্বাচন কমিশন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, সরকারের গৃহপালিত কিছু বুদ্ধিজীবী ও আওয়ামী লীগ নেতারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ বললেও এ নিয়ে বিস্মিত হয়েছেন আন্তর্জাতিক মহল। দেশের ভেতরও সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন, বুদ্ধিজীবী মহল ও বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন তুলেছেন। সর্বশেষ মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে ভোট ডাকাতির এক ভয়াবহ তথ্য প্রকাশিত হয়েছে। জানা গেছে 300 আসনের মধ্যে থেকে দৈব চয়নের ভিত্তিতে 50টি বেছে নেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর মধ্যে 47টি আসনে তারা গুরুতর অনিয়মের অভিযোগ পেয়েছে। গবেষণায় অন্তর্ভুক্ত 50টির মধ্যে 41টি আসনে জাল ভোট, 42টি আসনে প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর নীরব ভূমিকা, 33টি আসনে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল, 21টি আসনে আগ্রহী ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশে বাধা, 30টি আসনে বুথ দখল করে প্রকাশ্যে সিল মেরে জাল ভোট, 26টি আসনে ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা, 20টিতে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভরে রাখা, 22টিতে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া, 29টিতে প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তারা পেয়েছে। টিআইবির প্রতিবেদন অনুযায়ী 50টি আসনের মধ্যে মাত্র 3টি আসনে মোটামুটি সুষ্ঠু ভোট হয়েছে। এই হিসাবে 300 আসনের মধ্যে সুষ্ঠু ভোটের হার হবে 12টি আসনে, আর 288টি আসনে ব্যাপক অনিয়ম হয়েছে। অপরদিকে নির্বাচনের ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রাপ্ত আসন সংখ্যাও
288টি, অর্থাৎ ব্যাপক ভোট ডাকাতির মাধ্যমে যে আওয়ামী লীগ 288টি আসন তাদের দখলে নিয়ে এটা এখন প্রমাণিত। এদিকে নির্বাচন নিয়ে টিআইবির এই গবেষণা প্রতিবেদন প্রকাশের পর সারা দেশে হইচই পড়ে গেছে। কথিত সুষ্ঠু নির্বাচন নিয়ে অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। আর নিজেদের ইজ্জত বাঁচাতে তড়িঘড়ি করে একটি বিবৃতি দিয়ে সরকারের অনুগত নির্বাচন কমিশন দাবি করছে টিআইবির প্রতিবেদন নাকি পূর্ব নির্ধারিত। তবে বিশিষ্ট জনেরা মনে করছেন টিআইবির এই গবেষণা প্রতিবেদনের মাধ্যমে সরকারের কথিত সুষ্ঠু নির্বাচনের মুখোশ উন্মোচিত হয়েছে। টিআইবির এই গবেষণা প্রতিবেদন ও 298 আসনের প্রার্থীদের দ্বারা সংগৃহীত ভোট ডাকাতির তথ্য প্রমাণ নিয়ে বিএনপি জোট শক্তভাবে দাঁড়াতে পারলেই সরকার বেকায়দায় পড়ে যাবে। ব্যাপক ভোট ডাকাতি ও জালিয়াতির মাধ্যমে যে আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে সেটা এখন প্রমাণিত। তবে সরকার নির্বাচন বাতিল করবে কি করবে না সেটা নির্ভর করছে বিএনপির ভূমিকার উপর। বিএনপি এই নির্বাচন বাতিলের দাবিতে কতটুকু শক্তভাবে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার বিষয়। অবশেষে ডলার সংকটে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। দেশে দীর্ঘদিন ধরেই ডলারের সংকট চলছে। মাঝে সামান্য কিছুটা স্থিতিশীল হলেও বর্তমানে ডলারের সংকট চরম মাত্রায় পৌঁছেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ডলার রক্ষায় আমদানিতে লেটার অব ক্রেডিট বা ঋণপত্র খুলতে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি রিজার্ভের পরিমাণ বাড়াতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রিও কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু তাতেও সংকট সামাল দেয়া যাচ্ছে না। এতে বিপদে পড়েছেন আমদানিকারকরা। এর মধ্যে বেশি ক্রাইসিসে পড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। কারণ ডলার সংকটে গ্যাস, কয়লা ও জ্বালানি আমদানি করতে পারছে না সরকার। ফলে বিদ্যুৎ, জ্বালানি উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে চলমান ডলার সংকটের কারণে কয়েকটি খাতের মধ্যে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে দেশের প্রধান শিল্প ও উৎপাদন খাতকে। খুব সহসাই এসব সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করছেন বিশিষ্টজনরা। অর্থ সংকট ও বিদেশ থেকে জ্বালানি আনতে না পারায় যে কোনো সময় সংকট আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তাদের। সূত্র জানায়, সম্প্রতি এই পরিস্থিতির সবচেয়ে বড় উদাহরণ হলো দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎ কেন্দ্র। ডলার সংকটের কারণে কয়লার বকেয়া বিল পরিশোধ করতে না পারায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রটি। ফলে তীব্র গরমে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে দেশ। এতে নতুন করে আবার ডলার সংকটের বিষয়টি আলোচনায় এসেছে। অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি কোম্পানির বকেয়া দিন দিন বাড়ছে। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সের আয়, স্থানান্তর, ব্যক্তিগত ভ্রমণ, এমনকি বিদেশে উচ্চ শিক্ষার জন্য টিউশন ফি পরিশোধে নানা সংকটে পড়তে হচ্ছে। বিদেশি এয়ারলাইন্সের 21,40,00,000 সমপরিমাণ আয় আটকে আছে। প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে টাকা জমা হলেও ব্যাংক থেকে ডলার না পাওয়ায় তারা আয় নিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিল মাসের তুলনায় মে মাসে এলসি বেশি খোলা হলেও চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট 56.36 বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ প্রায় 27% কম। ডলার সংকটের কারণে বিলাসী পণ্যের পাশাপাশি অনেক জরুরি পণ্যের আমদানিও কমেছে। জরুরি পণ্যের মধ্যে অন্যতম হলো মেডিকেল ডিভাইস ও জীবন রক্ষাকারী ওষুধ। এসব পণ্য আমদানির এলসি খোলা থেকে দীর্ঘ সময় ধরে বিরত থাকছে। শতভাগ চাহিদার বিপরীতে 40 থেকে 60% এলসি খোলা যাচ্ছে। আমদানি কমায় কোম্পানিগুলোতে চাহিদা অনুযায়ী কাঁচামালের ব্যাপক সংকট দেখা গেছে। বাজারে ওষুধের সরবরাহ কমেছে 30%। জানা গেছে ডলার সংকটে আটকা পড়েছে ফার্নেস অয়েল আমদানি। ঋণপত্র খুলতে পারছে না বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। একই অবস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনেও। প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদা অনুযায়ী ফার্নেস অয়েল আমদানি করতে পারছে না। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। ডলার সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ না হওয়ায় গত সোমবার বন্ধ হয়ে গেছে পটুয়াখালীর 1320 মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এর প্রভাব পড়েছে পুরো দেশে। এদিকে তেল আমদানির বিল দিতে পারছে না বিপিসি। সংস্থাটির দেনা ঠেকেছে 30 কোটি ডলারে। এলএনজি আমদানির বিল, টার্মিনাল চার্জ এবং বহু জাগতিক কোম্পানির বিল দিতে না পারায় জরিমানাও গুনতে হচ্ছে। বকেয়া পরিশোধ না হলে বিদেশি কোম্পানিগুলো তেল সরবরাহ বন্ধের হুমকিও দিয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্রে কাজ করা আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি থেকে কেনা গ্যাসের নির্ধারিত দাম পরিশোধ করতে পারছে না পেট্রোবাংলা। ফলে তারা ক্ষতিপূরণ দাবি করছে। 1996 সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের আন্দোলনের মুখে নিরপেক্ষ নির্বাচনের যুক্তিতে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তিত করেছিল।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।